মানে হাসি ঠাট্টা করতো। আমি পরবর্তীতে মেয়াদুল শব্দ বাদ দিয়ে দিই, এখন আর একটা করে সুযোগ দেয়। ধন্যবাদ এনডিএম কে, অসংখ্য ধন্যবাদ। তারা রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাবনা রেডি করেছে। আমরা 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলন সফল করার পরেই আমরা একটা স্লোগান শুরু করেছিলাম যে এখন রাষ্ট্র সংস্কার করতে হবে, এবং সেই রাষ্ট্র সংস্কারের পথে এখনো পর্যন্ত আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি। এনডিএম যে প্রপোজাল দিয়েছে, ভেরি গুড, অত্যন্ত চমৎকার প্রপোজাল। এখানে একদম শেষের এখানে কিছু ছবি অ্যাড করেছে। তো শেষের যে দ্বিতীয় ছবিটা যদি দেখেন আপনারা, এখানে আমাদের ববি হাজার, মমিনুল ভাই, আমার পাশে আমার প্রিয় মঞ্জু ভাই, এবং মঞ্জু ভাইয়ের পাশেই আমি, রাশিদ খান, যারা আছে দেখতে পারেন। এটি মূলত গত 16 জুলাই আবু সাইদকে যেদিন গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়, সর্বপ্রথম আমরা 3টি দল একসাথে, এখানে আমাদের সভাপতি নুরু আছেন, আমরা একসাথে ইনস্ট্যান্ট আমরা পল্টনে প্রতিবাদ করি, এবং সেই প্রতিবাদেও পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ কোটা সংস্কার আন্দোলনকে রাজনীতিকরণ করা বা রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করা, সেই কাজটা কিন্তু আমরা যারা এখানে আছি আমরা সবাই মিলে চেষ্টা করেছি। আমরা 3টি দল, আমরা সর্বপ্রথম সেদিন পুলিশের যে হুমকি ধামকি বা আওয়ামী লীগের যে আগ্রাসী আচরণ, সেটাকে উপেক্ষা করে আমরা রাজপথে ছিলাম, এবং আন্দোলন শেষ হওয়ার আগ পর্যন্ত সেই সংগ্রাম কিন্তু আমরা চালিয়ে গিয়েছি। তবে আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। সংগ্রাম যদি শেষ হয়ে যেত, তাহলে এই প্রস্তাবনা বা রাষ্ট্র মেরামতের যে বিষয়গুলো এখানে আলোচনা হচ্ছে, সেই বিষয়গুলো আসলে এখানে আসতো না। অর্থাৎ রাষ্ট্র সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, এবং সংগ্রাম আমাদের আজীবন করে যেতে হবে। রাষ্ট্র সংস্কার যদি হয়েও যায়, তারপরেও করতে হবে, কারণ যে কোনো সময় আসলে ফ্যাসিস্ট আবার ফিরে আসতে পারে, সেই আশঙ্কা আমরা এড়িয়ে যেতে পারি না। যদি আপনাদেরকে বলি, দেখেন 1991 সালের যে নির্বাচন, একটি গণঅভ্যুত্থান বা একটি বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার এরশাদের পতন হলো। কিন্তু আমাদের রাজনীতিবিদরা যে ভুলটি করলেন, সেটি হলো জাতীয় পার্টিকে রাজনীতিতে জিইয়ে রাখা। তাদেরকে সুযোগ দিয়েছিলেন নির্বাচনে অংশ নেওয়ার। ফলাফল কি হলো? ফলাফল, ওই নির্বাচনে বিএনপি 140টি আসন পেল, আওয়ামী লীগ 88টি, এবং জামাত 18টি, এবং জাতীয় পার্টি তৃতীয় অবস্থান। পতনের পরেও 35টি আসন জাতীয় পার্টি পেয়েছিল। তার মানে সকল দলকে দায়ী নিতে হবে জাতীয় পার্টিকে রাজনীতিতে ধরে রাখার জন্য, তাদেরকে জিইয়ে রাখার ফলাফল আজকে দেখেন। এই জাতীয় পার্টি আমাদের রাজনীতি কিভাবে নষ্ট করেছে, কিভাবে রাজনীতিকে এবং নেতাদেরকে বিক্রি করেছে। সুতরাং এইবার যদি আমরা একই ভুল করি, আমরা যতই প্রস্তাবনা দিই, চমৎকার একটি প্রস্তাবনা তারা দিয়েছে, অনেক ভ্যালিডিস, অনেক কিছু এখানে আছে, যাতে আমরা চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যা করতে চাই, আমরা যা চাই, আমাদের মনের আকাঙ্ক্ষা এনডিএম এই বইয়ের মাধ্যমে তুলে ধরেছে। কিন্তু এই আকাঙ্ক্ষা ব্যর্থ হবে যদি এইবার আমরা সঠিক সিদ্ধান্ত না নিতে পারি। এইবার আওয়ামী লীগকে কোনোভাবেই জাতীয় পার্টির মতো সুযোগ দেওয়া যাবে না। একটি গণঅভ্যুত্থান, গণবিপ্লব, গণহত্যার পরে কোন দল রাজনীতি করতে পারে না। সেই বিষয়ে এই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। সরকার দায়িত্বে রয়েছে। এখন সিদ্ধান্ত যদি দলগুলোর উপর ছেড়ে যায়, সেটি কি হবে? আমরা সরকারের বক্তব্য শুনেছি, সরকার প্রধানের বক্তব্য শুনেছি। তিনি বলেছেন যে বিএনপি চায় না, এই কারণে আমরা চাই না। হোয়াট ইজ দিস? বিএনপি একটি দল, আরো দল আছে, আপনি সকলকে ডাকেন। এই যে এখানে একটি গোল টেবিল আলোচনা, সবাইকে ডেকে আপনি মতামত নেন, তারপরে আপনি বলেন যে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কি করবেন না। শুধুমাত্র বিএনপির মহাসচিব একটি বক্তব্য দিয়েছেন, সেটি রাজনৈতিক বক্তব্য। আমি মনে করি এটি বিএনপির দলীয় বক্তব্য না। সুতরাং ওই বক্তব্যকে কেন্দ্র করে যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হয়, সেটি অন্তত আমরা যারা সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, আমরা কোনোভাবে মানব না। জাতীয় পার্টিকে সুযোগ দেওয়ার ফলাফল আমরা দেখছি। সুতরাং আওয়ামী লীগকে যদি সুযোগ দেন, তাহলে তার ফলাফল, আমরা যারা বিপ্লবী ছিলাম, সংগ্রাম করেছি, ববি হাজার ভাই, মঞ্জু ভাই, রাশেদ প্রধান ভাই সহ আমরা এখানে যারা আছি,
এমনকি শহীদুল ভাই, আশরাফ, কায়সার ভাই, আমরা যারা সংগ্রাম করেছি, আমরা কেউ আসলে বাঁচতে পারবো না। আওয়ামী লীগ একটি হিংস্র দল, তারা হায়নার থেকে হিংস্র, তারা সুযোগ পেলে আমাদের রক্ত চুষে খাবে। সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ যারা গণহত্যাকারী এবং গণহত্যার দোষর, তাদের বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দকে সিদ্ধান্ত নিতে হবে, বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে, জামাতকে সিদ্ধান্ত নিতে হবে, স্পষ্ট বক্তব্য দিতে হবে যে আপনারা কাদেরকে নির্বাচনে চান আর কাদেরকে চান না, আগামীতে কারা ইলেকশনে অংশ নিতে পারবে আর কারা পারবে না। আমরা যে সংগ্রাম করছি, এত কষ্ট করে এই প্রস্তাবনা রেডি করেছে, যদি আমরা সংস্কার না করতে পারি তাহলে আসলে আমাদের এই প্রচেষ্টা, সংগ্রাম সবকিছু ব্যর্থ হয়ে যাবে। দেখেন, আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, এগুলো সংস্কারের বিষয়ে আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা করছি, আমরা কথা বলছি। আমরা এর আগে যখন 90-এর পরে 91-তে, তখনও সংস্কারের কথা, এবং একই সাথে সেখানেও কিন্তু আপনার বিভিন্ন দলের রূপরেখা ছিল। দুঃখের সাথে বলতে হয়, কোনো কিছু বাস্তবায়িত হয়নি। 53 বছরের ইতিহাস, ব্যর্থতার ইতিহাস। কোন দলই আসলে ক্ষমতা এসে যে চর্চা করা দরকার ছিল দেশটাকে পরিবর্তন করা, সেটা কার্যত পরিবর্তন করতে পারেনি। এর পিছনে দায়ী আমাদের রাজনৈতিক নেতৃত্ব। সুতরাং এখন তরুণ প্রজন্ম যে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, প্রায় 2000 শহীদ, 30,000 আহত, এইবার যদি আমরা রাষ্ট্র সংস্কার না করতে পারি, তাহলে আর কোনোদিন এই দেশের সংস্কার হবে না। সুতরাং এইখানে আছেন যারা সবাই গুরুত্বপূর্ণ, সাংবাদিক ভাইরা আছেন, এখানে ফরেন ডেলিগেটস আছেন, সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে সাজাই। বিদেশিদের অনেক ভূমিকা রাখতে হবে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত যেভাবে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। গতকালও জয়শঙ্কর যেভাবে বক্তব্য দিয়েছে, এদেশের হিন্দুদের উপরে নাকি আক্রমণ চলছে, এদেশের সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা চলছে, তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে, এগুলোর কোনটা সত্য? ছাত্র আন্দোলনকে নিয়ে, ইসকনকে নিয়ে যে ধরনের মিথ্যা নিউজ ভারতীয় সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে, সেগুলোর ব্যাপারে আমাদের জবাব। আমি সরকারকে বলবো, এখানে সরকারের প্রতিনিধি যেহেতু রয়েছে, আমি সরকারকে বলবো, ভারতীয় হাই কমিশনারকে আপনারা তলব করেন, তাকে ডাকেন, তাকে জিজ্ঞেস করেন কেন ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, কেন এত মিথ্যাচার করছে। তাকে অনতি বিলম্বে তলব করেন, জবাবদিহিতা চান। তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী কেন মিথ্যাচার করছে, বাংলাদেশকে নিয়ে ধরনের ষড়যন্ত্র করছে, বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে নিয়ে নোংরামি করছে, এগুলোর জবাব চাইতে হবে। আমাদের নির্বাচন কমিশন, এই যে এত আয়োজন, এত আলোচনা, এত রূপরেখা, কেন? একমাত্র অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য, একমাত্র, দ্বিতীয় কোনো কারণ নাই। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রূপরেখা, যেটি রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা, বারবার বলছে আপনাদের রূপরেখা কি, পরিকল্পনা কি, আপনারা কি করতে চান, সেটি জনসম্মুখে প্রচার করুন। সরকার এখন পর্যন্ত সেটি করতে ব্যর্থ হয়েছে। সরকার দলগুলোকে আস্থায় রাখতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। অন্যথায় দলগুলো এত অল্প সময়ের মধ্যে নানানমুখী বক্তব্য দিত না। দলগুলোর সাথে কার্যকরী সংলাপের আয়োজন চলছে না। বিএনপি জামাত সংলাপ করেছে, এই সংলাপকে আসলে বিএনপি জামাত রেখেছে নাকি সরকারের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে? এখানে রাশেদ প্রধান আছেন, এখানে মঞ্জু ভাই আছেন, অন্য দলগুলোকে আপনারা কেন ডাকলেন না? যদি আপনারা ডেকে থাকেন, আপনারা সকল দলকে ডাকেন। অন্যথায় দলগুলো যদি স্বেচ্ছা আপনাদের কাছে যায়, তাহলে আপনাদের দায়িত্ব নেই। আপনাদেরকে দলগুলোর কাছ থেকে ফরমালি সহযোগিতা চাইতে হবে। আমরা রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি। আপনারা দলগুলোর সহযোগিতা নেবেন কিনা সেটি ভাববার বিষয় আপনাদের। দলগুলোর সহযোগিতা ছাড়া রাষ্ট্র সংস্কার করা অত্যন্ত কঠিন হবে। আমি শেষ করবো, তার আগে যেটি বলতে চাই, আমাদের এখানে আলোচনা এসেছে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, যেটি নিয়ে আমরা যারা যুগপৎ আন্দোলন করেছি, সেই যুগপৎ আন্দোলনকারী দলগুলোর একটি প্রস্তাবনা 31 দফা, সেখানেও কিন্তু উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ এবং নির্বাচনটা কিভাবে হবে, আগামী রাষ্ট্র কিভাবে আমরা বিনির্মাণ করব, দলগুলোর ভূমিকা কি হবে, জনগণকে কিভাবে সম্পৃক্ত করা হবে, বিস্তারিত সেখানে আছে। তারপরেও আমরা দেখেছি যে এখানে সংখ্যানুপাতিক নির্বাচনের আলোচনা এসেছে। আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা যেটি বলেছি যে বর্তমান যে সিস্টেমে ইলেকশন হয়,
এই সিস্টেমে নিম্নকক্ষে নির্বাচন এবং রাজনৈতিক দলগুলো যে পরিমাণ ভোট পায় সেই আনুপাতিক হারে উচ্চ কক্ষে প্রতিনিধি নির্বাচন করা, অর্থাৎ উচ্চ কক্ষে সংখ্যানুপাতিক সিস্টেমটা চালু করা। যদি সবাই চায় সেটি বাস্তবায়িত হতে পারে। প্রবাসীদের ভোট নিয়ে এখানে আমাদের নাদিয়া আপা সম্ভবত তিনি বলেছেন, দেখেন এই অভ্যুত্থানে প্রবাসীদের অন্যতম ভূমিকা, গুরুত্বপূর্ণ ভূমিকা, যেভাবে রেমিট্যান্স শাটডাউন করেছিল। সুতরাং আগামী যে ইলেকশন হবে সেখানে প্রবাসীদের ভোটাধিকার এবং একই সাথে প্রবাসীরা চাইলে নির্বাচনে অংশ নিতে পারবে সেই আইন তৈরি করতে হবে। এই আইন যদি সরকার করতে পারে তাহলে সরকারের জন্য অত্যন্ত লাভজনক হবে। দেশের জনগণ এটি চায়। আমরা চাই বিচার বিভাগকে স্বাধীন করা, স্বতন্ত্র করা। সেজন্য একটি আলাদা সচিবালয়, যদি আমরা একটি আলাদা সচিবালয় করতে পারি তাহলে বিচার বিভাগটা স্বাধীন হয়ে যাবে। বিচার বিভাগটা স্বাধীন না হলে এই রাষ্ট্রের কোনো পরিবর্তন হবে না। দুদক একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আমরা দেখেছি যখন যে সরকার ক্ষমতা এসেছে দুদককে নিজেদের প্রতিষ্ঠানের মতন করে বা দলীয় প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করেছে। দুদককে একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করতে হবে। আগামী নির্বাচনে কোনো দুর্নীতিবাজ, লোপাট, অর্থ পাচারকারী ইলেকশনে অংশ নিতে পারবে না। দুদকের মাধ্যমে সেই সিদ্ধান্ত নিতে হবে। এই যে আওয়ামী লীগের যারা অর্থ পাচারকারী ছিল, আওয়ামী লীগের যারা লুটেরা ছিল, দুদকের মাধ্যমে তাদেরকে কেন পাকড়াও করা হচ্ছে না? আওয়ামী লীগের কয়েকজন এমপি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, কয়েকজনকে দুদকে তলব করা হয়েছে। দুদককে একটি কার্যকরী প্রতিষ্ঠান হিসেবে আমাদের গড়ে তুলতে হবে। একটু সংক্ষিপ্ত বক্তব্য। ধন্যবাদ। পুলিশের বিষয়ে এখানে আলোচনা এসেছে। পুলিশকে সবসময় দলীয় প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করা হয়েছে। এইবার পুলিশের সংস্কার করা জরুরি। দেখেন সরাসরি গুলি চালিয়েছে পুলিশ এবং র্যাব, কিন্তু পুলিশ এবং র্যাবের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আমরা বিভিন্ন মাধ্যম থেকে শুনেছি যে পুলিশের নামে মামলা নেওয়া যাবে না, পুলিশকে গ্রেফতার করা যাবে না, পুলিশ এবং র্যাবকে যদি গ্রেফতার করা হয় তাহলে সরকার রাষ্ট্র চালাতে পারবে না। এই ধরনের একটি আলোচনা রয়েছে। আমরা সরকারকে বলবো, পুলিশ সরাসরি গুলি চালিয়েছে, এই পুলিশ যারা হত্যা করেছে তাদেরকে ধরে ধরে মামলা দিতে হবে এবং গ্রেফতার করতে হবে, তাদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না। আমরা গত 15 বছরে দেখেছি পুলিশকে কিভাবে দলীয়করণ করা হয়েছে, ছাত্রলীগ যুবলীগকে পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে। সুতরাং তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। বিশেষ করে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে দেখেছি ছাত্রলীগের ক্যাডাররা গোয়েন্দা সংস্থা এনএসআই সেখানে নিয়োগ পেয়েছে। এই গোয়েন্দা সংস্থা কি করছে? চট্টগ্রাম আদালতে যে ঘটনা ঘটলো এটি কি গোয়েন্দা সংস্থা জানতো না? তারা কি করেছে? আমাদের শিক্ষার্থীরা একের পর এক আন্দোলন করছে। কি দাবিতে আন্দোলন করছে আমরা কেউ জানি? এগুলো আওয়ামী লীগ করাচ্ছে। সুতরাং আমাদের সকলকে সাবধান এবং সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে কোনো সুযোগ দেওয়া যাবে না। গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এখানে আমির খসরু মাহমুদ চৌধুরী এসেছেন। আমরা বিএনপির সাথে যারা যুবপথ আন্দোলনে ছিলাম, তিনি আমাদের লিয়াজু কমিটির প্রধান। আমরা দৃঢ় বিশ্বাস করি বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করা হবে আগামী নির্বাচনে গণহত্যাকারী দল আওয়ামী লীগকে ন্যূনতম সুযোগ দেওয়া যাবে না। জাতীয় পার্টি সহ যারা দোষর ছিল তাদেরকে ন্যূনতম সুযোগ দেওয়া যাবে না। এই বিষয়ে আমাদের রাজনৈতিক ঐক্যবদ্ধ দরকার। সর্বশেষ বলবো, এই মুহূর্তে যেভাবে আমরা যারা বিরোধী দল ছিলাম, আমরা যারা একসাথে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, তাদের যে ঐক্য সেটি তছনছ হয়ে গেছে। আমাদের বক্তব্য, কথা, কাজকর্ম কোনো কিছুতে এখন আর মিল নাই। আমরা প্রত্যেকে নিজস্ব দলীয় এজেন্ডা বাস্তবায়নে আমরা কাজ করছি। এটি খুবই সত্য, নির্মম সত্য। সুতরাং এখন আবার জাতীয় ঐক্য সংহতির কথা আসছে। জাতীয় ঐক্য এবং সংহতি যদি আপনি প্রতিষ্ঠা করতে চান তাহলে সবার অংশীদারিত্বে সরকার লাগবে। আপনি 10 জনকে বাদ দিয়ে একজনকে নিয়ে সরকার গঠন করলেন, একটি অংশীদারকে নিয়ে, আর আপনি যদি বলেন যে জাতীয় ঐক্য এবং সংহতি সরকার, জাতীয় ঐক্যমতের সরকার, সেটি সম্ভব করা নয়। প্রকৃতপক্ষে যদি জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা করতে চান তাহলে আসুন জাতীয় ঐক্যমতের সরকার, সবার অংশীদারিত্বের সরকার আমরা গঠন করি। আমি এই বলে এবং এনডিএমকে দারুণ একটি প্রস্তাবনা দিয়েছে। আশা করি সরকার এটি গ্রহণ করবে। সরকার এটি গ্রহণ করলে রাষ্ট্র সংস্কার সহজে করা সম্ভব হবে। সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।